তো আপনি জানেন যে চীনের প্রতিরক্ষা মন্ত্রী মাত্র 3.5 ঘন্টার সফরে এসেছেন এবং বলা হচ্ছে তিনি শুধু শাসিয়ে গেছেন, ধমক দিয়ে গেছেন। তো কর্নেল শহীদ, আপনি আপনার আলোচনার শুরুতে বলছিলেন যে আপনি 3 বছর সরকারকে ক্ষমতায় আনার ব্যাপারে তারেক সিদ্দিকের সঙ্গে কাজ করেছেন। কি কাজ করেছেন? অর্থাৎ এটা কিন্তু অনেকে আমাকে জানতে চায় যে একটা সময় তো কর্নেল শহীদদের তার মেধার ব্যবহার করেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। তিনিও কর্নেল তারেক সিদ্দিককে সহায়তা করেছেন। কি কাজ করতেন তখন আপনারা একটু সংক্ষেপে জানতে চাই। এটা ভেরি সিম্পল হিসাব। আগে বুঝতে হবে হু আই এম। আমি কিন্তু একজন সাধারণ ভোটার, মাস্ক মেম্বার। আর আমি সবসময় গণতন্ত্রের ডেফিনেশনে বলি ইটস অল অ্যাবাউট দি পারফরমেন্স অফ দ্য গভর্নমেন্ট। আপনি মনে করেন বিএনপিতে যে লোকগুলো আছে বা জামাতে যে লোকগুলো আছে বা আওয়ামী লীগে যে লোকগুলো আছে বা সাধারণ ভোটার তো বেশি, 16 কোটি ধরনের সাধারণ ভোটার, তারা ভোট দেয় কিসের উপরে? সরকার কি পারফরমেন্স করলো সেটার উপরে ভোট দেয়। একবার এতে দেয়, একবার বিতে দেয়, একবার সিতে দেয়, তাই না? আমি সে সাধারণ ভোটার। সো আমি দুঃখিত হয়েছি 4 দলীয় সরকারের সময়। দুঃখিতটা কি যে আমি বলবো সরকার করেনি, আমি বললাম না গুন্ডারা করেছে। সরকার যদি করতো আমি জেলে যেতাম। সরকার বিচারে ইন্টারফেয়ার করেনি, সেজন্য বিচারে তারা আরো ভালো কথা বলেছে। আমার চাকরিটা চলে গেল। চলে যাওয়ার পরে আমি স্বাভাবিক আমি চাকরি খুঁজছিলাম, পাচ্ছি না, যেহেতু বরখাস্তকে চাকরি দিবে না, রিটায়ার হতে হবে। তো রিটায়ার হতে হলে আপনাকে মার্সি পিটিশন করতে হবে, সেটা আমি করব না। অতএব আমাকে তারেক সিদ্দিক ডাকলেন কাজের জন্য, দ্য ফার্স্ট টাইম। তাও 2 মাস পরে গেছি, যে ওনার সাথে আমি কাজ করা শুরু করলাম। টপ লেভেলে উনি বসিয়েছেন আমাকে। সেটা কি? এই যে ইলেকশনের জন্য যে কোঅর্ডিনেশন, 2005 অগস্ট থেকে তার সাথে আমি কোঅর্ডিনেশন করা, রিটায়ার অফিসারদের সাথে কোঅর্ডিনেশন করা উনি করেন, ওনার অন্যান্যরা করে। আমি শুধু এগুলো কম্পাইলেশন করা কম্পিউটারে, ঠিক আছে, লিখে টেকে দেওয়া, কনস্টিটিউশনাল প্রভিশনস এন্ড অল দিস থিংস। আর বেসিক্যালি গল্প করা। উনি বেশি মানুষের সাথে মিলতে পারে, আমার সাথে গল্প টল্প করতো। কিন্তু কর্নেল শহীদ, আপনার কি মনে হয় যে ধরেন ওই সময় ওই 3 বছরের এই সহযোগিতা করতে যে এমন কোন বিষয় কি আপনার মনের মধ্যে অনুতাপের সৃষ্টি করে যে এই কাজটি আমি অন্যায় করেছিলাম, এই কাজটি আমার করা ঠিক হয় নাই, তারেক সিদ্দিক আমাকে দিয়ে এই কাজটা করাইছে, এরকম কোন বিষয় কি আছে? না না, এই সিম্পল পলিটিক্যাল ক্যাম্পেইন যাকে বলে, ডেমোক্রেটিক ক্যাম্পেইন। আর ওনারা টপ লেভেলে কি করতো, 111 এর যে কি বলে ওটাকে, ওই যে কি বলে সাভারে যে জিওসি ছিল, এটার নাম কি, ওই যে সাইদ ইস্কেন্দারের ভাইরা যে এই যে 111 এখন তো এমপি, এটার নাম কি ভুলে যাই বারে বারে, মাসুদ। হ্যাঁ, মাসুদ উদ্দিন। এটা 3rd ক্লাস টাইপ অফিসার জেআরবি। এর সাথে মিলে, মাসুদও তো ইঞ্জিনিয়ার, তারেক সিদ্দিক ইঞ্জিনিয়ার, এদের সাথে কি করেছে, কি বলে, মনে করেন 2006 এর শেষের দিকে আমার আর তারেক সিদ্দিকের তেমন আর কাজ হয়নি। কেন, তারেক সিদ্দিক তখন দেশ বিদেশ ভিজিট করছে, আমেরিকা যাচ্ছে, ভারত যাচ্ছে, নেপাল যাচ্ছে, ঠিক আছে, ইন্টারাকশন। তখন হলো প্রসাদ ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, মানে প্রিপেয়ারিং ফর দি 111। ওইটা শহীদ খানের মতো পজিশনের লোকের জানার কথা না, এদেরকে আপনি চেনেন না, এগুলো একদম টপ লেভেলের, ঠিক আছে। এটা মাসুদ, আমরা আপনি সারা দেশই জানতে পারছে পরে, আপনারা কি আগে জানতে পেরেছেন? তারেক সিদ্দিকের এত কাছে থেকে আপনি বিষয়টা জানতেন না? না না, হাউ ইট ইজ পসিবল? এখানে তো আমার রোল নাই, আমি তো তার একটা সর্ট অফ এই ক্যান সে যে ক্লারিক্যাল জব সর্ট অফ লাইক দিস, কম্পাইলেশন, টাইপিং, হ্যাঁ, তারপরে যে মিটিংটা হলো, মিটিংটা আবার মিনিটসটা দিয়ে দেওয়া রিটায়ার অফিসারদের বা অন্যান্য নেতাদেরকে, বা 2006 এর 22 ইলেকশন তো করার কথা ছিল, আপনি জানেন। জি, ইলেকশনে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন অফিসার, তারপরে সিভিল অফিসার রিটায়ার যারা, তাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছে এগুলো পুছিয়ে দেওয়া, ঠিক আছে, মিটিং এর ব্যবস্থা, জাস্ট যেভাবে পলিটিক্যাল অর্থাৎ ক্যাম্পেইন যাকে বলে। আর দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ ওয়ার্কিং ইন পলিটিক্যাল ফোরাম, ঠিক আছে। আর মিল কারখানায় চাকরি করেছি। সো আই এম নট দ্যাট লেভেল হুইচ ইউ আর টকিং অ্যাবাউট, বাট একটু এসছে যখন 2008-এ আমার ওয়াইফ অর্থ পেলেন, তার কোল্ড স্টোরেজটার মামলা শেষ করে, তখন তারা আমাদের কোম্পানিতে জয়েন করলো উইদাউট এনি ইনভেস্টমেন্ট। তখন আরো ক্লোজ হয়েছে। পরে আসার পরে দেখলাম যে দিস পিপল আর, এই আগে বুঝিনি যে হি কুড বি সো করাপ্টেড এন্ড সো ব্যাড, তার ওয়াইফ স্পেশালি। সেটা যখন বুঝতে পেরেছি, ইউ নো, ইট ইজ এ ভেরি, এটা তো আমি গল্পের কিছু নাই যে আই লেভ দি কান্ট্রি, পুরা আওয়ামী লীগের ক্ষমতা শুরু হয়েছে আর আমি দেশে নাই, এত ক্লোজ থেকে
আমাদের ক্যাশ টাকা তখন হোয়াইট মানি থেকে দেশ কেউ ছাড়ে নাকি? না, আপনি তো যদি দেশ না ছাড়তেন, দেশে থাকতেন, আপনি ইতিমধ্যে বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন। কিন্তু হয়তোবা বিলিয়নিয়ার নিয়ে তো কবরে যেতাম না, যাইতাম হলো আপনার আমাকে বলতেন মাদার অফ মাফিয়ার মাদার অফ সান অর সামথিং লাইক দ্যাট, অর সান অফ মাফিয়া। হয়তো কর্নেল শহীদ তখন যেমন সিদ্দিক কবরে যাবে মাফিয়া ডন হিসাবে, হাসিনার মাদার অফ মাফিয়াস উইল নেভার বি ডিলিটেড। আপনি যতই এখন দেখেন বুদ্ধিজীবীরা কিছু কিছু বলতে শুরু করেছে, তারা ভয় পাচ্ছে, কিন্তু দেশে বিদেশে মানুষ বলতে শুরু করেছে। এটা কোনো ফুর্তিতে দেওয়া হয়নি, তো প্রমাণিত। তবে আপনি যদি তাদের সঙ্গ ত্যাগ না করলে এখন হয়তো আপনাকে নিয়ে স্টোরি করতে হইতো, কে এই কর্নেল শহীদ। ইয়েস, এই কর্নেল শহীদ বরখাস্ত বিডিআরএ চুরি চামারি করে করছে, অনেক তথ্যই হয়তো অনেকভাবে আসতো। তো আপনি বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ, ভারতে তো আপনার যে করুণ পরিস্থিতি আমরা দেখছি, একটা মানে চিতার পরে চিতা জ্বলছে, খেলার মাঠে চিতা বানিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ ইদানিং আমরা দেখলাম যে গঙ্গায় মানুষের লাশ ভেসে আসছে, 40, 45, 50টা লাশ নিয়ে টানাটানি চলছে কুকুরের সাথে। সো এই যে একটা ভয়াবহ পরিস্থিতি দেখার পরেও কিন্তু বাংলাদেশের তেমন কোনো বোধোদয় হয়নি। এবং ধরেন আমি যদি বলি যে করোনার এই বছরের করোনা শুরু হওয়ার পর থেকে, এর আগে তো ধরেন জন্মবার্ষিকী, আতশবাজি, উৎসব করে গেল, তো এখনো কিন্তু কোনো পদক্ষেপ নেই। এবং আপনি জানেন যে এবার শেখ হাসিনা বলেছেন যে ঈদে আপনারা কেউ বাড়ি যাবেন না, যে যার জায়গায় থাকেন, কিন্তু জনগণ কিন্তু শেখ হাসিনার কোনো কথা মানছে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রতি যে অনাস্থা, সাধারণ মানুষ কিন্তু জীবন তুচ্ছ করছে, এই যে জাহান্নামে যাক, কিন্তু তার কোনো কথাই শুনছে না। পাশাপাশি আপনি যদি দেখেন যে এই যে সাম্প্রতিক সময়ে সিপিডি এবং অক্সফাম একটি জরিপ করেছে, যে জরিপে বলছে যে 86% নিম্ন আয়ের মানুষের হাতে টাকা নাই ভালো থাকা, খাওয়া, পড়া। এবং আমরা আমাদের সাংবাদিকরা তো সব ধরেন মানে সরকারের দালাল বা সরকারের নিয়ন্ত্রণে। সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে মানুষের কি দুর্ভোগ, অনাহারে মানুষ মারা যাচ্ছে, মানুষের যে কষ্ট, হসপিটালগুলোর যে ভয়াবহ অবস্থা। তো আপনি কিভাবে দেখেন এই যে শেখ হাসিনার এই আদেশ কেউ মানলো না, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সব মিলিয়ে আপনি কি মনে করেন? যে কারো যদি সেলফ রেসপেক্ট থাকে, এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষে, যে সে যে কথাগুলো বলছে মানুষ শুনছে না, তার মানে কি তারা ধরে নিয়েছে বাংলাদেশে কোনো চিফ এক্সিকিউটিভ নাই, কনস্টিটিউশনাল বা লিগালি কোনো প্রধানমন্ত্রী নাই, তারা মানে না তাকে। এই অ্যাক্টিভিটিসে বোঝা যায়। আমি আরেকটা বলছিলাম যে অনেকে যে আমাকে টেক্সট মেসেজ করেছে, এর মধ্যে একজনে লিখেছে যদি আজকে এই যে আমার যে র্যাঙ্ক নিয়ে যাওয়ার পরে, যে আজকে যদি ভোটাভুটি হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন বিটুইন হাসিনা এন্ড শহীদ খান, হাসিনা 1% ভোট পাবে, শহীদ খান 99 পাবে। তো আমি উত্তর দিলাম ইটস রং। যদি একজন রিক্সা শ্রমিক দাঁড়ায় আর হাসিনা দাঁড়ায়, তাহলে হাসিনা 1% ভোট পাবে, ওই রিক্সা শ্রমিকটা 99% ভোট পাবে। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য কান্ট্রি। এন্ড হাসিনা বাংলার মানুষ মারা গেলে খুশি হয়, এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনারা তার ইতিহাস দেখেন না, মৃত্যু, হত্যাকাণ্ড, ফোনে বলতেছে না মারছস ধরছস, বিচারের ক্ষেত্রে বলে বইলা দেন, মা কিন্তু বের হবে না বেশি বাড়াবাড়ি করলে, হ্যাঁ, চিফ জাস্টিসকে লাথি মারে। এরা কি? এরা তো মানুষের বাচ্চা না। আর কারণটা কি? এখন আপনি হয়তো বলবেন এটা কেন হলো একটা মুসলিম দেশে। কেননা আমাদের এখন প্রশ্ন করার সময় আসছে যে হাউ মাচ মুসলিম উই আর, আমরা কতটুকু ইসলামকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। নাহলে এরকম একটা জালেম আজকে রাষ্ট্রে এই অবস্থা। আপনি দেখেন মানুষ মৃত্যুর চিন্তা করছে না, কি করবে ঘরের বাইরে না আসলে? কি খাবে? মাটি খাবে? সিমেন্ট খাবে? আপনি বলছেন লকডাউন, ফিড দেন। ইফ ইউ সে লকডাউন, ফিড দেন। কই যা দিচ্ছ তা তো তোমার পার্টির লোকরা খেয়ে ফেলছে। তো এই যে একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন বাংলাদেশে, এটার কোনো জবাব নেই। তো আজকে আপনি দেখেছেন তো ফেরি টেরি সবকিছুতে মানে পিঁপড়ার দাঁড়ানোর মানে স্পেস নাই। রিজন ইজ ভেরি সিম্পল। আজকে দেখেন
আমাদেরও, আমি সাধারণত এরকম জোরে জোরে কথা বলি না, রাখি না, কিন্তু আমরা তো মানুষ, আমাদের মানে টেম্পারমেন্ট এরকম করে ফেলেছে মানুষ কিছুই মানছে না, রুল অফ ল কি জিনিস জানে না, বিকজ রুল অফ লর মাধ্যমে তো দেশ চলছে না। সে তো ইলেকশন করে আসেনি, সে তো কোনো প্রধানমন্ত্রী না, ও তার কথা শুনবে কেন মানুষ? দ্যাটস দ্য পয়েন্ট। তো শেখ হাসিনা সাম্প্রতিক সময় একটি বক্তব্য রেখেছেন পূর্বাঞ্চলের প্লট অর্থাৎ ক্ষতিগ্রস্তদেরকে প্লট দেওয়ার অনুষ্ঠানে। আমি যদি একটু সংক্ষিপ্তভাবে একটু শুনি। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে, তাদের আরো লাগবে কেন? মরলে তো সবাইকে যেতে হবে সেই কবরের মাত্র 3,500 জায়গায়, ধন সম্পদ কেউ সাথে নিয়ে যেতে পারবে না। এই কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না। এটা তো আমি ভুলিনি, আমি ভুলিনি বলেই তো তার সাথে আমি মাফিয়া চক্রে জয়েন করিনি। সেই তো আমাকে 2009 একটা প্রজেক্ট দিয়েছিল, আই ডিড নট টেক ইট, সরকারি কোনো প্রজেক্ট। সো এটা মানুষ ভুলিনি, তুমি ভুলেছো মাদার অফ মাফিয়া। সাধারণ মানুষ ভুলেনি, চোর বাটপার না সাধারণ মানুষ। তোমার বাপ, তোমার 14 গোষ্ঠী হলো চোর বাটপার, তোমার 14 গোষ্ঠী এক একজন হাজার 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 কোটি টাকার মালিক। আজকে তোমার পার্টির আওয়ামী লীগের নেতা নেত্রীরা পর্যন্ত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, গোপনে প্রকাশ্যত। ওই যে ওবায়দুল কাদেরের ছোট ভাই, বলতেই হয় কি, আপনার দেশের ডিস্ট্রিক্টের বাসায় বলবো না, পিটাইয়া রাত্রে পিটিয়া পিটিয়া কি জানি বললো, মানে এটা আসছে তো মিডিয়াতে এবং প্রথম আলোতেও আসছে, রাত্রে ভোটের বাক্স পিটাইয়া সামথিং লাইক দ্যাট, ইন ইউর ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজে বলেছে, ভুলে গেছে, অর্থাৎ সিল দিয়া সামথিং লাইক দ্যাট পাওয়ারে আসছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। তো সে নিজেকে বলুক না, এটা আমাদেরকে বলতে হবে না। আমরা যে এটা মানি সেটা তো দেখতেই পাচ্ছে মানুষ, পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে, পৃথিবীর মিডিয়া দেখতে পাচ্ছে। আমার বাড়ি ঘর, আমার একটাই ঘর, এটা লুট করে নিয়ে গেলেন, টাকা পয়সা আটকিয়ে রাখলেন, একটা র্যাঙ্ক ছিল। আরে বাজে কথা বলি না, 21 বছর চাকরি করে কর্নেলের র্যাঙ্ক পেয়েছি, মেহেরবানি করে নয়, প্রপার পরীক্ষা সিস্টেমের মাধ্যমে এক একজন অফিসার, একজন সরকারি কর্মকর্তা কর্মচারীরা হয়। আপনাদের মতো চুরি বাটপারি করে ভোটের বাক্স লুণ্ঠন করে ক্ষমতায় আসে না, আমাদেরকে অ্যাচিভ করে আসতে হয়। এবং এই যে কোর্ট মার্শাল হয়েছে, কোর্ট মার্শালে অ্যাচিভ করেছি যে কোনো কিছু পাইনি, লুণ্ঠনের কিছু পাইনি, আমার কাছ থেকে করাপশনের কিছু পাইনি, এই কথা নিজেকে বলেন। ইনফ্যাক্ট কর্নেল পদবিটা তো আপনার কারো দয়ার দান না তো, তাই না? বলছি, হ্যাঁ, কর্নেল পদবিটা আপনি অর্জন করছেন, সে কর্নেল হোক, প্রেসিডেন্ট হোক, যেই হোক, আপনি যখন ক্রাইম করবেন সেটা কারোর জন্য মাপ নাই। তো হোয়ার ইজ মাই ক্রাইম? আমার ক্রাইমটা হলো তার উপদেষ্টা, তার আত্মীয় অন্যায় করেছে, আমি কমপ্লেন করেছি, এটার বিচার চেয়েছি, সে বিচার করেনি, দ্যাট ইজ মাই ক্রাইম। ফাইন্ড আউট এনি ক্রাইম দ্যাট আই হ্যাভ কমিটেড ইন মাই লাইফ, তাহলে তুমি দিয়েছো। তবে মাঝে মধ্যে ওনার কথা শুনলে আমি একটু কনফিউজড হয়ে যাই, যে এটা কি তোমার উপলব্ধি নাকি হঠাৎ করে কোনো হেদায়েত চলে আসলো? মানে হেদায়েত আসবে কোত্থেকে? নেভার। কোরআনেই বলা আছে, সূরা হিজর 15 নম্বর সূরা, আপনি পড়েন না কেন? 30 থেকে 43 নম্বর আয়াত। কোরআনের মানে শয়তানের ফলোয়ার্স, তাদের ডিসিশন দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে, এরা শয়তানের পূজা করে। আপনি লিখে রাখেন, আই এম টেলিং ইউ, আই উইল প্রুভ ইট। আপনার সময় নাই বলে, I have many things to prove all these things. এরা শয়তানের পূজা করে এবং এরা সুন্দর কথা বলবে, এদের কথা এলে স্টাইল। তারেক সিদ্দিকীর সাথে যখন কথা বলবেন, মানে এরকম জেন্টলম্যান দুনিয়াতে নাই, but the blackest guy and the blackest killer so far the Bangladesh has experienced with any. So এদের চরিত্রই এরকম, সুন্দর কথা বলবে, মানে সুন্দর অ্যাডভাইস করবে, এটাই তো তাদের একমাত্র সম্পদ। তাহলে চুরি বাটপারি কভার দিবে কি দিয়ে? আর এদিকে কোর্ট বন্ধ করে রাখবে যেন কোনো ইনভেস্টিগেশন না হয়, কোনো কিছু প্রমাণ না হয়। মানে এটা হচ্ছে এক ধরনের ক্যামোফ্লেজ আপনি বলতে যাচ্ছেন? হ্যাঁ, ক্যামোফ্লেজ বলতে পারেন, হিপোক্রেসি যাকে বলে অ্যাকচুয়ালি, বেসিক্যালি সিম্পলি
দি আর্ট অফ হিপোক্রেসি। এটা তো কর্নেল শহীদ, আপনি জানেন যে চীনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময় একটু হুঁশিয়ারি দিয়েছে এবং এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক নর্মস এটি যায় না। তো আপনি জানেন যে চীনের প্রতিরক্ষা মন্ত্রী মাত্র 3.5 ঘন্টার সফরে এসেছেন এবং বলা হচ্ছে তিনি শুধু শাসিয়ে গেছেন, ধমক দিয়ে গেছেন বিভিন্ন ইস্যু নিয়ে। তো আপনি তো লক্ষ্য রাখছেন এই বিষয়গুলো নজরে আসে আপনার, আপনি অনুসন্ধান করার চেষ্টা করেন। কি মনে করেন এই যে চীনের রাষ্ট্রদূতের যে বিষয়টি বা চীনের প্রতিরক্ষা মন্ত্রী, খুব সংক্ষেপে আমি জানতে চাই আপনার কাছ থেকে। চীনের যে প্রতিরক্ষা মন্ত্রী যদি শাসিয়ে যায়, আঙ্গুল দেখিয়ে বলে যায় ডু দ্যাট, ডোন্ট ডু দিস, তাকে বলেনি, কিন্তু আমাদের রাষ্ট্রকে বলেছে। আমাদের রাষ্ট্রকে কত তলানিতে নিয়ে গেছে এরা, আমাদের রেসপেক্ট, সম্মান। আমরা যে একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি, ওই যুদ্ধে তোর বাপও ছিল না, আর সে তো পাকিস্তানি দেশে ঢাকায় বসে।